এক জুনিয়র পুলিশ কনস্টেবল চাকরির প্রথম দিনেই প্রেমে পড়ে যায় তারই সিনিয়র সুন্দরী কনস্টেবল ম্যাডামের, যে ছিল আবার তার চেয়ে বয়সেও বড়। কিন্তু এরপরও সে তাকে বিয়ে করতে চায় আর পরিবারকে মানিয়ে বিয়ের দিনও ঠিক করে ফেলে। কিন্তু এক ক্রিমিনালকে ধরতে ইংল্যান্ড যাওয়ার পরই সে তার এই বিয়ে ভাঙতে উঠে পড়ে লাগে আর ওই ক্রিমিনালকেই বিয়ে করতে চায়। কিন্তু কেন? শেষমেশ সে একজন ক্রিমিনালকে কেন বিয়ে করতে চাইছে? এই সবের পেছনের আসল কারণ জানলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। চলুন তাহলে আর কোনো টুইস্ট নষ্ট না করে মূল গল্প শুরু করা যাক। মুভির নাম জাট অ্যান্ড জুলিয়েট 3। গল্পের শুরু হয় ফাতেহ সিং নামের একজন পাঞ্জাবের লোককে ঘিরে। সে তো একদম নাক ডেকে ঘুমাচ্ছিল। তখনই তার মা তাকে ঘুম থেকে ডেকে বলে, এই যে তাড়াতাড়ি উঠে পড়, না হলে জবের জন্য তো লেট হয়ে যাবি। প্রথম দিনই লেট করলে তোর তো ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ওঠ। তো ফাতেহ হচ্ছে পাঞ্জাব পুলিশের একজন সদস্য আর তার আজ নতুন জয়েনিং। তো এরপর সে দ্রুত রেডি হয়ে পুলিশ স্টেশনে চলে আসে। এখানে এসেই সে প্রথম দেখে পূজা নামের একজন মহিলা কনস্টেবলকে। আর পূজাকে দেখেই ফাতেহ তাকে পছন্দ করে ফেলে, কারণ সে দেখতে এতটাই সুন্দরী। আর এবার সে তাকে ইমপ্রেস করার পরিকল্পনা করে, কিন্তু দেখা যায় পূজা তাকে এতটাও পাত্তা দেয় না। তো পুলিশ স্টেশন থেকে বাড়ি আসার পর ফাতেহকে তার মা বলে, এই দেখ, তোর আন্টি বিয়ের জন্য মেয়ের প্রস্তাব পাঠিয়েছে। মেয়ে পক্ষ বলেছে 25 লাখ টাকাও দিবে বিয়েতে। এখানে বিয়ে করলে লাভ আছে। কিন্তু ফাতেহ এই কথা শোনার পর পূজার মাসের বেতন আর বছরে তার আর পূজার মিলে কত টাকা আসবে তার একটা হিসেব দেয় তার মাকে। এরপর সে বলতে থাকে, মা এবার বলো, এই 25 লাখ একবার আনার চেয়ে আজীবন টাকা পাওয়াটা বেশি ভালো হবে না? তো এখানে বলে রাখি, সে কিন্তু তাদের বেতন আর ঘুষের টাকা দুটো মিলেই হিসাব করেছে। যাই হোক, তো এবার সে তার মাকে বলতে থাকে, তুমি আন্টিকে বলে দিও এসব আমাদের চাই না, এর থেকেও ভালো কিছু আমরা ডিজার্ভ করি। তখন ফাতেহকে তার মা বলে, আচ্ছা তাহলে সেই পুলিশ মেয়েটি কি তোকে বিয়ে করবে? এত সহজ? ফাতেহ বলে, হ্যাঁ অবশ্যই করবে, তুমি দেখে নিও। ফাতেহের মা তখন বলে, দেখিস তুই কিন্তু অনেক কষ্টের পর পুলিশের চাকরিটা পেয়েছিস। এখন যদি এইসবের পেছনে পড়ে তোর চাকরির কিছু হয় তাহলে কিন্তু ভালো হবে না। আর তুই যে বললি ওই মেয়েকে বিয়ে করবি, যদি এটা মিথ্যা হয়ে থাকে তবে কিন্তু আমার হাত থেকে তুই কোনোভাবেই বাঁচতে পারবি না, বলে দিলাম। ফাতেহ তো তখন মারাত্মক কনফিডেন্স নিয়ে বলে, আরে মা তুমি একেবারে চিন্তা করো না তো, তুমি মনে করো যে পূজা তোমার ঘরে চলেই এসেছে। অন্যদিকে পূজাকে দেখতে ছেলে পক্ষ আসে আর পূজার বাবা ভুল বুঝে তাদেরকে ভাবে হয়তো মেয়ে পক্ষ হয়ে এসেছে তারা। তাই পূজার বাবা পূজার দুইজন টুইন ভাইকে দেখিয়ে বলে, একজনের নাম সুয়ানরূপ আর একজনের নাম সুখরূপ। তারা দুজনেই বিয়ে করতে চায়। এখন তারা যাকে পছন্দ করবে তার সাথেই বিয়েটা হবে। তখন ছেলে পক্ষ বলে, আরে মিস্টার সিং, আমার মনে হয় তুমি ভুল বুঝেছ। আমরা তো এখানে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বলতে আসিনি। আমরা এসেছি আমার ছেলের জন্য তোমার মেয়েকে দেখতে। তখন বৎ সিং বলে, এই ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? এই ছেলের সাথে আমার মেয়ের তো কোনো মিলই নেই। আমার মেয়ের পাশে আপনার ছেলেকে কোনোভাবেই মানায় না। তো তারপর তারাও বৎ সিংকে বলে, তাহলে তোমার ছেলেদেরকে কি মানাবে? তোমার ছেলেরা একেই তো দেখতে গাধার মতো, তার উপর বেকার। তাদেরকে আমার মেয়ের সাথে কিভাবে বিয়ে দিতে চাও? তারা কোনো কাজকর্ম করে না। যাই হোক, তো এরকম আরো অপমানসূচক কথাবার্তা বলে তারা সেখান থেকে চলে যায়। আর সেই সময় পূজা তার ভাইদেরকে বলে, তোদের দুজনের সাথে এরকমই হয়, কারণ তোরা দুজনই কোনো জব করিস না। তাহলে কোন কোনে পক্ষ তোদেরকে পছন্দ করবে? হ্যাঁ, কোনো কিছু না করলে তোদের বিয়েও হবে না, বলে দিলাম। তখন পূজার ভাইরা বলে, আরে তুমি যে সুন্দর তাই তোমার জন্য বিয়ের অফার আসতে আসতেও শেষ হয় না। তুমি একেবারে মায়ের মতো হয়েছো, কিন্তু আমরা হয়েছি বাবার মতো, তাই কেউ বিয়ে করার জন্য পছন্দই করতে চায় না। পূজা বলে, এই তোমাদের পেছনে না এইসব করতে গিয়ে আমার টাকা এবং সময় দুইটাই ধ্বংস হলো। এরপর পূজা পুলিশ স্টেশনে আসে। দেখা যায় ফাতেহ তার ডেস্কটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সে পূজাকে বলে, আপনি আসতে আজ দেরি করে ফেলেছেন, তাই আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি ম্যাম। তো পূজা ছিল ফাতেহর সিনিয়র, তাই সে তাকে সম্মান দিয়ে কথা বলতে থাকে। তো তখন পূজা বলে, আচ্ছা তো এইসব ডেকোরেশন কে করেছে? ফাতেহ বলে, আপনি হতে পারেন পাঞ্জাবের সিনিয়র কনস্টেবল অফিসার, কিন্তু আপনি তো আসলে একজন মহিলাই, তাই না? তাই আমি জানি মহিলাদের পিঙ্ক কালারের সব কিউট জিনিসই পছন্দ, এ কারণে আমি সেভাবেই সাজিয়েছি। আর আমি এখানে আপনার পছন্দের সব কিছু রেখেছি, দেখুন। পূজা তখন বলে, আচ্ছা তুমি কি বিবাহিত? ফাতেহ বলে, না আমি আসলে এতটাও ভাগ্যবান হয়ে যায়নি
তো পূজা এই সময় ফাতের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, ছেলেটা তো দেখতে ভালোই, একে বিয়ে করলে বাচ্চা কাচ্চাও সুন্দর হবে, আর অন্য সবগুলোর থেকে একে প্রেমে ফাঁসানোই ভালো। ফাতেও তখন মনে মনে বলে, আরে সে এইভাবে তাকিয়ে আছে, তার মানে আমার পরিকল্পনা কাজে আসছে, সে নিশ্চয়ই ধীরে ধীরে আমার প্রেমে পড়ছে। এবার তো তাড়াতাড়ি তাকে প্রপোজটা করতেই হবে, আর দেরি করা চলবে না। তো তখনই সেখানে ভানা পূজাকে ডেকে আনে। তো এই ভানার ছোট ছোট 2 ছেলে আছে, তো সে তাদেরকে পূজার পেছনেই লাগিয়ে রাখে ইচ্ছে করে। আর এই ভানা সিনিয়র হওয়াতে পূজা তাকে কিছু বলতেও পারে না, সবকিছু মুখ বুঝে সহ্য করে। তবে ফাতে তো ভানার মতলব বুঝতে পারে যে সে তার বাচ্চাদের ইউজ করে ইচ্ছে করেই পূজাকে তার আশেপাশে নেয়। তাই এবার ফাতে ভানার পরিকল্পনা নষ্ট করে দেয়। সে এসে ওই বাচ্চাদের সাথে মজা করতে শুরু করে, আর বাচ্চারাও প্রচন্ড হাসতে থাকে, তারা তো খুব মজা পায়। তাই পূজা সেখান থেকে চলে যায়, কারণ বাচ্চারা এখন খুব খুশি ছিল। ভানার তো এটা দেখে মেজাজি গরম হয়ে যায়, তাই সে ফাতের উপর অনেক চেঁচামেচি করে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ি আসার পর রাতের বেলা ফাতেকে তার মা বলে, কি ব্যাপার, ওই কনস্টেবলের খবর কি? কিছুই তো জানালি না। আর ফাতে বলে, মা আমি তো একবার চেষ্টাতেই তাকে ইমপ্রেস করে ফেলেছি, সে আজকে আমার দিকে তাকিয়েছিল, তাই দেখবে খুব তাড়াতাড়ি আমি আমার ইচ্ছা পূরণও করে নিতে পারবো, তাকেই বাড়ির বউ করে আনবো। তো তুমি কি কিছু বলবে? তার মা বলে, হ্যাঁ আসলে রাতে আমি ঘুমাতে পারিনি তোর কথা ভেবে ভেবে। দেখ, সে যদি তোর থেকে বেশি বেশি ইনকাম করে তাহলে তোকে কেন বিয়ে করতে যাবে? সে তো তার থেকে উচ্চ পদের কাউকে বিয়ে করবে। আসলে এইভাবে তো ফাতে কখনো ভেবেই দেখেনি, তাই সেও এবার এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। সে তাহলে এখন কি করবে? যাই হোক, তো পরের দিনই ফাতে পূজার সাথে বসে কথা বলছিল, আর তখনই সে পূজাকে শুনিয়ে বলে, আপনি জানেন প্রেম করার সময় ছেলেরা মেয়েদেরকে কত কষ্ট করে একটা গিফট দেয়, আর পরে বিয়ে করার সময় তারা কি খুঁজবে? বেশি টাকা ইনকাম করা ছেলে। এটা সত্যি খুব খারাপ লাগে আমার কাছে, আপনি কি বলেন? পূজা এসব শুনে বলে, আরে না না, আমি তো এরকম কিছুই চাই না, আমি শুধু চাই একটা সুন্দর হৃদয় থাকবে এমন ছেলে, আর তার সাথে সে যদি কম ইনকামও করে আমার কোনো সমস্যা নেই। আমি এমন কাউকে চাই যে আমাকে বুঝবে, আমার সব ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখবে, আর এমন ছেলেকে বেশি পছন্দ যে খুব ভালো করেই জানবে যে মেয়েদের শুধু কিউট কিউট জিনিসই বেশি পছন্দ। আসলে পূজা এই কথাটা তাকে উদ্দেশ্য করেই বলেছিল, কারণ সেদিন সে পূজার জন্য অনেক কিউট কিউট জিনিস দিয়ে তার ডেস্ক সাজিয়ে দিয়েছিল। যাই হোক, তো পূজার মুখ থেকে এইসব কথা শোনার পর তো ফাতে আরো বেশি কনফিডেন্স পেয়ে যায়। পূজাকে ইমপ্রেস করতে সে উঠে পড়ে লাগে। পূজাও এরপর ফাতেকে বলে, আচ্ছা আপনি একটা বিষয় খেয়াল করেছেন? ফাতে বলে, কি? পূজা বলে, স্কুলে ছেলেরা টিচারদের উপর ক্রাশ খায়, আর তারা বেশিরভাগ সময়ই তাদের থেকে বয়সে বড় এমন কাউকে পছন্দ করে, কিন্তু বিয়ের কথা আসলেই তারা চায় নিজেদের থেকে ছোট বয়সী মেয়েদের। এটা কোনো কথা হলো বলুন তো? এসব শুনে ফাতের তো মনে মনে লাড্ডু ফুটতে থাকে। সে বলতে থাকে, তার মানে সে আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, আর এ কারণেই এমন কথা বলছে। পরে ফাতে পূজাকে তার বয়স কত সেটা জিজ্ঞেস করে। পূজা বলে, আমি আপনার থেকে 3 বছরের বড় হব। যাই হোক, তো রাতের বেলা ফাতে তার মাকে বলে, মা আমার মনে হচ্ছে কনস্টেবল ম্যাডাম আমার প্রেমে পড়েই গিয়েছে, আমি তো শুধু অভিনয় করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সে সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। তার মা এসব শুনে বলে, আরে বাহ, তুই তো বাবা গর্ব করার মতো কাজ করেছিস, তো সে কি আমার থেকেও বেশি তোকে ভালোবাসে? ফাতে তখন বলতে থাকে, আরে মা তোমার থেকে বেশি কি করে ভালোবাসবে? এটা কখনো হতে পারে? তার মা তখন বলে, আচ্ছা তাহলে সে কি ফুল নিয়ে এসে তোকে কিছু বলেছে? ফাতে বলে, না তো, এমন তো কিছু করেনি। তো তার মা এরপর বলে, ও আচ্ছা, তাহলে তুই যা ভাবছিস তা না, সে হয়তো চাইছে তুই আগে তাকে ফুল দে আর তার সামনে মাথা নত করে তাকে বিয়ের প্রস্তাব দে, কিন্তু খবরদার তুই এরকম কিছুই কিন্তু করবি না, কখনোই করবি না। তুই তার সামনে হাঁটু গেড়ে বসতেই যাবি না, তোর নিজেরও একটা দাপট আছে, তুই কেন তার সামনে নত হবি? তো এই একই কথা পূজাকে তার মাও বলে যে তোকে যেহেতু ওই ছেলে এখনো বিয়ের প্রস্তাব দেয়নি, তাহলে তুই কেন এত স্বপ্ন দেখছিস তাকে নিয়ে? এইসব বন্ধ কর, শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তো বোঝাই যায় পূজাও তার মাকে ফাতের সম্পর্কে অনেক কিছু বলেছে। যাই হোক, এদিকে ফাতে তার মাকে বলে, কিন্তু মা এতে কি যায় আসে, আমরা তো কনস্টেবলকে চাই তাই না,
তাহলে তার মা বলে, হ্যাঁ চাই, কিন্তু আমরা কেন আগে তাকে গুরুত্ব দিব? আমি চাই আগে সে তোর প্রতি ফিলিংসটা প্রকাশ করুক। ওদিকে পূজাকে তার মা বলে, যদি সে তোকে সত্যিই পছন্দ করে তাহলে সে নিজেই তোকে এসে বলবে। আর তুই তো তোর ভাইদের মতো বেকার না, তাই না? তুই উল্টো ওই ছেলের থেকে বেশি ইনকাম করিস, তাই দেখিস ছেলের মা নিজেই এই কথা বলতে আসবে। আর তোকে তো তারা ভাগ্য গুণে পাবে, যদি পায় আর কি, তাই বলছি। যাই হোক, তো পরের দিনে একটা পার্ক থেকে কিছু ছেলে মেয়েদেরকে ধরা হয়, কিন্তু তাদের মধ্যে থেকে পূজা শুধু মেয়েদেরকেই মাফ করে ছেড়ে দেয়। আর ছেলেদেরকে সামনে রেখে ফাতেকে উদ্দেশ্য করে বলে, যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে থাকে তাহলে তাকে নিজের অনুভূতি বলো। যদি মেয়েটা আর তোমার মধ্যে ভালো বোঝাপড়া থাকে তাহলে সেই মেয়ে অবশ্যই হ্যাঁ বলবে, তাই নিজের অনুভূতিটা একবার শেয়ার তো করে দেখো। ফাতে তখন খুব ভালোভাবেই বুঝতে পারে এই কথাগুলো পূজা তাকেই বলেছে, আর সে বলতে চাইছে তাকে প্রপোজ করলে সে হ্যাঁই বলবে। কিন্তু ওই যে ফাতেরও মানা আছে, সে আগে এসব করতে পারবে না। তাই ফাতেও পূজার মতোই আর একটা কাজ করে। সে কিছু মেয়েদেরকে বলে, আচ্ছা সারা জীবন তোমরা মেয়েরা বলো লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট, কিন্তু প্রপোজ করার সময় তোমরা একটু ফার্স্ট হতে পারো না কেন? তোমাদেরকে প্রপোজ করার পর 90% ছেলেরাই রিজেক্ট হয়। ওই যে তারা তো বুঝতে পারে না মেয়েটা হ্যাঁ বলবে নাকি না বলবে। তবে তোমরা যদি আগে প্রপোজ করো তাহলে এই রিজেক্ট করার প্রবণতাটাও অনেক কমে যাবে। আর আমরা ছেলেরা তো আবার এত সহজে তোমাদের মতো মন ভাঙতে পারি না, তাই রিজেক্ট হওয়ারও সম্ভাবনা খুবই কম থাকবে মেয়েদের। তাই তোমরা একবার এসে বলেই দেখো, সাথে সাথে উত্তর হ্যাঁই আসবে। তো পূজাও এখানে বুঝতে পারে ফাতে চাইছে যে সে আগে তাকে প্রপোজ করুক। তো এবার পূজা তার কলিগদেরকে আর একটা গল্প বলে, যে অনুভূতি প্রকাশ না করলে পরে দেখা গেল বাচ্চার বাবা না হয়ে বাচ্চার মামা হয়েই আজীবন থাকতে হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সময় থাকতে কাউকে পছন্দ হয়ে থাকলে তাকে বলে দেওয়া উচিত, সেটা ছেলেদের জন্যই ভালো। পরে আবার ফাতে শুরু করে বাচ্চাদেরকে নিয়ে আর একটা গল্প। সে বলে, ও যে কচ্ছপ আর খরগোশের গল্প আছে না, আসলে তারা কিন্তু একসময় বন্ধু ছিল। আর খরগোশ তো কচ্ছপকে ভালোবাসতো, কিন্তু খরগোশ কখনোই কথাটা কচ্ছপকে বলতেই পারতো না। তো তারপর যখন তাদের দুইজনকে রেসে দেওয়া হয় তখন ইচ্ছে করেই খরগোশ থেমে যায়, আর মানুষ বলে সে নাকি ঘুমিয়ে গিয়েছিল। আসলে খরগোশ তো চায়নি কচ্ছপকে হারাতে, কারণ সে তাকে ভালোবাসে। তো তারপর রেস জেতার পরে খরগোশ অনেক কষ্ট করে কচ্ছপকে বলে যে তাকে সে কতটা ভালোবাসে, আর পরে তারা একসাথে ভালোভাবে থাকতেও শুরু করে। তো এরপরই দেখা যায় পূজা একটা চিঠি লেখে, আর সেখানে সে তার মতো করে প্রপোজ করে ফাতেকে, আর তার উত্তরে এবার ফাতেও প্রপোজ করে তাকে। এরপর আর কি, তারা এবার তাদের রিলেশনশিপ শুরু করে দেয়। ফাতে তো প্রথম দিনেই বলে, আমি এবার সব পরিকল্পনা করে রাখছি যে ভবিষ্যতে আমরা আমাদের সংসারে কি কি করব, কিভাবে টাকা জমাবো, আরো বাকি সব যা আছে সব নিয়েই ভাবতে হবে। তো আমি ভাবছি আমার টাকা দিয়ে সব কাজ করে নিব, আর তোমার যে বেতনের টাকা আসবে সেটা আমরা সঞ্চয় করে রাখবো। পূজা এটা শুনে বলে, না, আমার টাকা তো আমার বাবার বাড়ি পাঠাতে হবে, তাই আমি তোমার টাকা দিয়েই সব ম্যানেজ করে নিব। এবার তো ফাতের করা সব অঙ্কে গোলমাল হয়ে যায়। সে তো ভেবেছিল তাদের দুজনের সব টাকা তাদেরই থাকবে, আর ফাতেরা অনেক বড় লোক হয়ে যাবে, কিন্তু তার সব প্ল্যানে তো পানি পড়ে যায়। তাই সে বলতে থাকে, কিন্তু কেন, তোমার ভাইরা ইনকাম করে না, সেখানে কেন টাকা পাঠাবে? পূজা বলে, না, তারা আসলে বেকার, তাদের কোনো জব নেই, তাই আমার টাকাই সংসার চলে। সেজন্যই আমি সব সময় চিন্তায় থাকি, আমার টাকা কোনোভাবে আটকে গেলে আমার বাবার সংসারের কি হবে, তারা কি করে চলবে। তো এরপরই ফাতে পূজার দুই ভাইকে দেখে বলে, আরে এরা যে বডি নিয়ে আছে তাদের জন্য আমার কাছে পারফেক্ট একটা জব আছে। পূজা তো তখন খুব খুশি হয় আর বলে, সত্যি? কি জব? ফাতে বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, আমার কাছে খুব ভালো একটা জব আছে, তুমি চিন্তা করো না, এদের জব হয়েই গিয়েছে মনে করো। তো এরপর দেখা যায় রাতের বেলা পূজার দুই ভাই পায়ে স্প্রিং লাগিয়ে লাফিয়ে লাফিয়ে চুরি করছে, আর পরের দিন দেখা যায় দুইটা দামি ডগের বাচ্চাও আনে তারা। পূজা এসব দেখে বলে, কি হচ্ছে এগুলো? ফাতে বলে, আরে বিজনেস, এটা লাখ টাকার উপরে সেল হবে, তুমি চিন্তাও করতে পারবে না। পূজা বলে, তাই বলে চুরি? খবরদার এসব আর করানোর চেষ্টা করবে না, তাও আমার ভাইদের দিয়ে। তো তারপর এখানে ফাতে জানতে পারে পূজারা কোনো যৌতুকের পক্ষে না, তাই ফাতে যদি বিয়ে করে তাহলে একটা কানাকড়িও পাবে না পূজাদের বাড়ির পক্ষ থেকে। বেচারা তো খুবই নিরাশ হয়ে পড়ে এই সব কিছু জানতে পেরে। তো যাই হোক, এরপর সে চলে আসে তার মায়ের কাছে, আর তার মাকে এই সব কিছু জানায়, আর বলে, মা,
আমাদের করা সব টাকার হিসাব তো ভুল হয়ে গিয়েছে। পূজা তো বিয়ের জন্য কোনো যৌতুকের কথা বলতেই রাজি না, তারা এইসব কিছুই দিবে না, আর তার ইনকামের টাকাও সে বাপের বাড়িতে পাঠাবে। তো এই কথাগুলো শুনে ফাতের মা বলে, বাহ, তোকে তো আমি বলেছিলাম আগেই, তোর ওই আন্টি 25 লাখের অফার দিয়েছিল, কিন্তু তুই তো এই কনস্টেবলকে বিয়ে করতেই উঠে পড়ে লাগলি। তোর কারণেই তো তোর আন্টিকে আমার মানা করতে হয়েছে। এখন বোঝ। তবে তুই বললে আমি আবারও চেষ্টা করে দেখছি, কথা বলে দেখি সে কি বলে। ফাতে তখন বলে, কিন্তু মা, আমি তো সত্যি সত্যিই পূজাকে পছন্দ করে ফেলেছি, আর আমি এখন তাকে ভালোবাসি। তাহলে কিভাবে এখন আর একজনকে বিয়ে করব বলো তো? এটা শুনে তার মা বলে, চুপ থাক, এটাকে কিসের ভালোবাসা বলে? এইসব ভালোবাসা না, তোর মনের ভুল। এখন আমি যা বলবো সামনে তুই তাই করবি, আর এটাই আমার শেষ কথা। তো পরের দিন ফাতে পুলিশ স্টেশনে আসে আর পূজাকে বলে, লাঞ্চের টাইম হয়েছে, তুমি খাবার এনেছো বানিয়ে? এটা শুনে পূজা একটু অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, আমি কেন খাবার বানিয়ে আনবো? সব সময় তো রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে আনা হয়। ফাতে বলে, মানে তুমি রুটি বানিয়ে আনোনি? পূজা বলে, আমি কি আগে কখনো এনেছি যে আজকে আনবো? ফাতে তখন বলে, তো আগে তো আমরা সম্পর্কেও ছিলাম না, আর বিয়ের পর তো তুমিই রান্না করবে, আর স্ত্রী যদি রান্নাই না করে তাহলে আমি বিয়ে করব কেন? পূজা এই কথা শুনে বলে, আমাকেই কেন খাবার বানাতে হবে? ছেলে মেয়ে তো সমানভাবেই কাজ করতে পারে, আমরা দুজন মিলেই সব করব। ফাতে তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি নারীবাদী। আমি আগে তো কখনো তোমাকে এইভাবে কথা বলতে দেখিনি, কিন্তু আমার মা রুটি বানায়, আমার দাদিও রুটি বানাতো, অর্থাৎ মহিলারা রুটি বানাবে, রান্না করবে, এটাই তো আমাদের কালচার। এসব শুনে পূজা বলে, কিন্তু তোমার মা তো অশিক্ষিত। ফাতে বলে, তাহলে তোমার বাবা কালো? আমি তো কিছু বলতে চাই না, পরে বলবে বডি শেমিং করছি। তবে তুমি যেমন ভাবে কথা বলছো যেন আমি কি এমন মহা কঠিন কাজের কথা বলেছি। এইভাবে তো তোমার আর আমার কিছু সামনে চলবেই না, তাই তুমি দেখে নাও তো তোমারটা, পরে আবার বিয়ে করার পর আমাকে কোর্টে নিয়ে টানাটানি করবে। এইসব কিন্তু আমার খুবই অপছন্দ। তার কাছ থেকে এসব কথা শুনে পূজা তো খুবই অবাক হয়ে যায়। যাই হোক, তো ফাতে চলে যাওয়ার পর পূজা নিজেকে নিজে বলে, আরে এই ছেলেদেরকে হাতের মুঠোয় আনা এত কঠিন কেন? যাই হোক, একটু সহ্য করে শুধু বিয়েটা হয়ে যাক, তারপর তাকে কি করে আমার ইশারায় নাচাতে হয় সেটা আমি দেখে নিব। এখন কোনো মতে তাকে পটিয়ে বিয়ে পর্যন্ত আনতে পারলেই হলো। তো এরপরই পূজা চলে আসে ফাতের কাছে তাকে আবারও বোকা বানাতে। সে বলে, আম সরি, আমি তো আসলে মজা করে একটু আগে এইসব বলেছি। বিয়ের পর রুটি আমি বানাবো কিনা এটা কি আবার জিজ্ঞেস করার মতো কোনো বিষয় হলো? অবশ্যই আমি বানাবো, আর আমি মাকে বিয়ের পর পড়াশোনাও শেখাবো। আমি কি তোমার সাথে একটু মজাও করতে পারি না? ফাতে তো এবার কনফিউজড হয়ে যায় যে এই মেয়ে হঠাৎ করেই বদলে গেল কিভাবে। আসলে সে তো চাইছিল বিয়ে ভাঙতে, কিন্তু পূজা তো পুরোই অন্যরকম বিহেভ করছে। তো পূজা বলতে থাকে, আচ্ছা শোনো, তুমি যদি না চাও তাহলে আমি আর কখনো মজাই করব না, তাও আমাকে প্লিজ মাফ করে দাও। ফাতে তো এবার ইমোশনাল হয়ে মনে মনে বলে, ছি ফাতে, তুই তো পাপ করতে যাচ্ছিলি, এরকম একটা ভালো মেয়ে এই জনমেও তুই আর পাবি না, আর তুই তার সাথেই বিয়েটা ভাঙতে চাইছিলি। তো তারপর ফাতে তার মাকে এসে বলে, পূজা খুব ভালো একটা মেয়ে মা, তাই তাকে কি একটা চান্স দেওয়া যায় না? তার মা বলে, আমার স্বপ্ন ছিল বাড়ি করব, ঘুরে বেড়াবো, এইসবের কিছুই হবে না আর কি, সব স্বপ্নই আমার মাটি চাপা দিয়ে দিতে হবে। ফাতে বলে, না মা থাক, আমার কাছে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে কিছুই নেই, এমনকি কোনো মেয়েও না। ঠিক আছে, আমি তাকে মানা করে দিব, তুমি কান্না করবে না তো। ফাতে এরপর পূজার সাথে দেখা করতে আসে, আর তখন পূজা বলে, আমার একটা কেস আছে, তাই বাইরে যেতে হবে, একটা বারে। ফাতে এটা শুনে বলে, মানে? দেখো, এইসব কিন্তু আমাদের ঘরে চলবে না, তুমি আমার রিং ফেরত দাও, আর পরে যেখানে খুশি সেখানে যেতে পারো। তো এখানে বোঝাই যায় তাদের মধ্যে এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তো পূজা তখন বলে, আরে আমি তো দিল্লি বা পাঞ্জাবের বারে যাচ্ছি না, আমি ডিউটির কারণে ইংল্যান্ড যাচ্ছি। এটা শুনে ফাতে বলে, কোথায় বললে? পূজা বলে, ইংল্যান্ড মানে লন্ডনে। ফাতে এবার মনে মনে আর একটা পরিকল্পনা করে বসে যে সে এবার পূজার সাথে ইংল্যান্ডে যাবে, আগে ইংল্যান্ডটা তো ফ্রিতে ঘুরে আসুক, তারপর সে পূজাকে ছেড়ে দিবে। তাই ফাতে পূজাকে বলে, আরে তুমিও তো আমার মজাটা বুঝলে না, আমি তো এতক্ষণ মজা করছিলাম। তারপর পূজাকে কিভাবে রাজি করাবে সে ইংল্যান্ড যাওয়ার জন্য সেটাই ভাবতে থাকে। তাই ফাতে এবার আসে মাদির বাড়িতে,
আর এই মাদিরই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল পূজার সাথে, তাই মাদিকে আগে সরাতে হবে যদি ফাতেকে পূজার সাথে যেতে হয়। তো ফাতে মাদির স্ত্রীকে বলে, আমি শুনেছি মাদি ইংল্যান্ড যাবে, আর আমার এখন খুব চিন্তা হচ্ছে। এটা শুনে মাদির স্ত্রী বলে, কেন, চিন্তা কিসের? ফাতে বলে, আসলে সেখানে তো সুন্দর সুন্দর বিদেশি মেয়েরা আছে, আর বলা যায় না মেয়েদের ফাঁদে কখন পড়ে যায় সে, আর তোমার কপালটাও পুড়ে যাবে। তো এইসব উল্টোপাল্টা কথা বলে ফাতে চলে যায় তার কাজ সেরে। তো এরপর মাদি যখন তার বাড়িতে আসে তখন তো তার স্ত্রী তাকে খুব মারধর করে আর 2 পা ভেঙে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। ফাতে তো ভালো মানুষ হয়ে হসপিটালে এসে জিজ্ঞেস করে, আরে আরে তোমার কি হলো মাদি, এইভাবে হসপিটালে? মাদি তো তখন আর বলতে পারে না যে সে তার স্ত্রীর হাতে মার খেয়ে এসেছে, তাই সে বলতে থাকে, আসলে একটু ব্যথা পেয়ে গিয়েছি আর কি, তেমন কিছু না। তো এরপরই ফাতে পূজাকে বলে, তাহলে তোমার সাথে এখন কে যাবে? আমি যেতে পারবো না, আমার মায়ের কাছে কেউ নেই। তো ফাতে এমন একটা ভাব নেয় যেন সে চাই না বাইরে যেতে। তো তারপর তাকে সিনিয়র অফিসার এসে রিকোয়েস্ট করে বলে, তোমার ডিউটি এটা, তাই তোমাকে যেতেই হবে। ফাতে তো মুখে না না বলছিল, কিন্তু মনে মনে সে খুবই খুশি ছিল। যাই হোক, এরপরই ফাতে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। তাই পূজা তাকে কিছু ডকুমেন্ট দেয়। আসলে তারা ইংল্যান্ডে যাবে একটা চিটার মেয়েকে ধরতে, সে একজনের টাকা মেরে দিয়েছে। তো ফাতে এই মেয়ের ছবি দেখে তো একেবারেই শকড। আর আমরা তার একটা ফ্ল্যাশব্যাক দেখি যে এই মেয়েটার সাথে ফাতের একদিন দেখা হয়েছিল, তখন ফাতের সাথে একজন টিচার চাকরের মতো আচরণ করছিল। আর এইসব দেখে ওই মেয়েটা ফাতের পক্ষ নিয়ে কথা বলে, আর ফাতেও তো তাকে দেখে সেদিন বেশ ইমপ্রেস হয়ে যায়। বর্তমানে এই সব কিছু ভেবে ফাতে তো খুবই অদ্ভুত অনুভব করছিল। পূজা তখন বলে, কি ব্যাপার, চিনো নাকি? ফাতে বলে, আরে না তো, আমি তো প্রথমবার দেখলাম তাকে, আসলে দেখে অবাক হচ্ছি, এত সুন্দর মেয়ের আড়ালে এইসব কি করে যাচ্ছে সে, এসব ভাবতেই তো কেমন জানি লাগলো। যাই হোক, এরপরই তারা চলে আসে ইংল্যান্ডে। সেখানে আসার পর চালাকি করে ফাতে একটা বাসাও রেডি করে নেয়, আর এটাও সে করে যাদের জন্য তারা কাজ করতে এসেছে তাদেরকে ব্ল্যাকমেইল করে, আর সেই সব করে পূজাকে আরো বেশি করে ইমপ্রেস করার জন্য। আর এতে সে সাকসেসফুলও হয়। পূজা এতই খুশি হয় যে সে বলে, আমি নিশ্চিত কোনো ভালো কাজ করেছিলাম, তাই হয়তো আজ এরকম একজনকে পেয়েছি যে আমাকে অনেক ভালোবাসে। তবে তার জন্য রুটি বানাতে হবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, না হলে আবার পালিয়ে যাবে আমাকে ছেড়ে। তো এরপরই পূজা ফাতেকে ইমপ্রেস করতে রুটি বানাতে আসে। ফাতে তাকে রুটি বানাতে দেখে বলে, আরে তুমি একা একাই কাজ করছো যে, আমাকেও দাও কিছু, বলো আমি কি করব? পূজা বলে, সমস্যা নেই, আমি নিজেই করে নিব, মাত্র তো এই 4টা রুটি, তুমি এত কিছু করলে এখন আমিও তো কিছু একটা করতে পারি, তাই না? ফাতে তখন মনে মনে বলে, হায় বেচারি, কত সহজ সরল, আসলে তো সমস্যাটা রুটি বানানো নিয়ে নয়, বরং যৌতুকের টাকা নিয়ে। যদি তুমি টাকার জন্য রাজি হতে তাহলে সব সমস্যার শেষ ছিল। আমার মা তো খুশি খুশি তোমাকে বাড়িতে স্বাগত জানাতো, কিন্তু এখন তো আমার মা আমাকেই ঘর থেকে বের করে দিবে যদি এই সব কিছু জানতে পারে। তারপর ফাতে সেই মেয়েটার ছবি দেখে, আর তার নাম হচ্ছে ডেইজি। ডেইজিকে দেখে সে বলতে থাকে, আমি তো তোমার প্রেমেই পড়ে গিয়েছি, কে জানতো এইভাবে আমাদের আবারও দেখা হয়ে যাবে। পূজা তখন রান্নাঘর থেকে বলে, এই মেয়েকে কিন্তু কাল আমাদের খুঁজতে যেতে হবে। ফাতে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা যাব, তবে আলাদা আলাদা হয়ে খুঁজতে যাব, তাহলে ভালো হবে। পূজা বলে, ঠিক আছে। তো পরদিন ডেইজিকে ফাতে খুঁজে পেয়েও যায়। ডেইজি এখানে একটা রেস্টুরেন্ট চালায়। ডেইজি তো ফাতেকে দেখেই চিনতে পারে আর বলতে থাকে, আরে আপনি তো ফাতে সিং তাই না? ফাতে বলে, না তো, আমি ফাতে না, আমার নাম গুরপ্রতাপ সিং কোহলি। ডেইজি বলে, আপনি পাঞ্জাব স্কুলের সামনে কাজ করছিলেন না? ফাতে তখন বলে, না না, আমি পাইলট, আমার মনে হয় আপনি ভুল বুঝে অন্য কারো সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। তখন ডেইজি বলে, ও হ্যাঁ হতেও পারে, আচ্ছা আম সরি, আসলে আপনার সাথে তার চেহারার খুব মিল ছিল তো তাই জিজ্ঞেস করলাম। তো ফাতে এরপর তাকে জিজ্ঞেস করে, তো আপনার নাম কি? ডেইজি বলে, আমাকে সবাই ডেইজি নামেই জানে। তো ফাতে বলে, আমি পাঞ্জাবের একজন টিচারকে চিনতাম যার নাম ছিল দেবজত কর, কিন্তু কবে যে দেবজত থেকে ডেইজি হলো সে কে জানে। ডেইজি বলে, তুমি তার মানে আমাকে বোকা বানাচ্ছিলে? ফাতে এই সময় হেসে দেয় আর বলতে থাকে, আরে আমি একটু মজা করলাম, বসো কথা বলি, অনেকদিন পর দেখা হলো। ডেইজি বলে, হ্যাঁ ভালো লাগলো দেখা হয়ে, তুমি যদি কোনো কাজে না থেকে থাকো তাহলে আমাকে কিছুদিন জয়েন করতে পারো, আসলে আমি এখানে একাই কাজ করি তো। ফাতে বলে, তাই নাকি, তাহলে তো ঠিক আছে, আজ থেকেই শুরু করে দেই। ডেইজি বলে, হ্যাঁ যদি তোমার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই করতে
হতে পারবে। এদিকে পূজা ইংল্যান্ডের পুলিশ অফিসারের কাছে সব ডকুমেন্টস দেয় আর বলে এই হচ্ছে সেই মেয়ে যার নাম দেবজত কর। তো পুলিশ অফিসার এই মেয়েটার ছবি বের করে আর দেখা যায় সেখানে ডেইজির ছবির জায়গায় অন্য একজন মহিলার ছবি। আর বোঝাই যাচ্ছে এটা কার কাজ, অবশ্যই ফাতের কাজ, সে ছাড়া এসব আর কে করবে। তো পুলিশ যেহেতু এই ছবি পেয়েছে তাই তারা এখন তাকে খুঁজতেই ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে ফাতে আর ডেইজি একটা জায়গায় এসে বসে কথা বলছিল। ডেইজি বলে আমার পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে তাদের সমস্ত দায়িত্ব আমার উপর, তাই আমাকে এখানে এসে এই কাজটা শুরু করতে হয়। আমি পড়াশোনা করার পরও ভালো কোনো জব পাইনি, এরকম 10-15 হাজারে আজকাল কি করা যায় বলতো। যাই হোক, এরপরই ফাতে ডেইজিকে সেই সমস্ত কথা জিজ্ঞেস করে যে সে নাকি কারো টাকা নিয়ে এখানে এসেছে আর তাকে নাকি বিয়ে করতে চেয়েছিল। ডেইজি তখন বলে আসলে আমি তাদেরকে চিট করতে চাইনি ফাতে, আমি তাদের সমস্ত টাকা রিটার্ন করে দিব ভেবেছি, কিন্তু তাই বলে আমি তাদের কথা মতো বিয়েতে রাজি হতে পারবো না। আর আমার এই কাজেও তেমন লাভ হচ্ছে না, ভাবছি এটা বন্ধ করে কোনো জব শুরু করব। এসব শুনে ফাতে বলে আরে না না, একদম বন্ধ করার কথা ভাববে না, আমি আছি তো, দেখবে এটাকে কত দূর নিয়ে যাই। এসব শুনে ডেইজি বলে সত্যিই পারবে, যদি পারো তাহলে 20% তোমার। এটা শুনে ফাতে বলে কি বলছো, তাহলে ঠিক আছে, তুমি দেখো কিভাবে কিভাবে রেস্টুরেন্টের সেল বাড়াই আমি। তো এরপরে ফাতে তার বাসায় এসে বসে বসে হিসেব করে যে 20%-এ তার কত টাকা আসবে। তো এরপরে পূজা আসার পর তারা একসাথে বসে চা খায়। তখন ফাতে মনে মনে বলে সমস্যা নেই, আমি তাকে ভালো না বাসলেও বিয়ে না করে মরতে চাই না, তাই বিয়ে যেহেতু একজনকে করতেই হবে তাহলে তাকেই করে নিব। পূজা তখন মনে মনে বলে সত্যি আজকাল এত ভালো মানুষও যে পাঞ্জাবে পাবো কখনো আশাই করিনি। কিন্তু এই ফাতের মনে তো চলছিল অন্য সব কথা। যাই হোক, তো পরের দিন রেস্টুরেন্টে এসে কাজ শুরু করে দেয় ফাতে। ডেইজির থেকে সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ চার্টটা আগে বুঝে নেয়, তারপর সে পুরো রেস্টুরেন্টকে নতুন করে নিজের আইডিয়া দিয়ে ডেকোরেশন করে। আর এটা এতটাই ইউনিক ছিল যে কাস্টমারের উপর কাস্টমার আসতে শুরু করে আর তারা সবাই তাদের এই রেস্টুরেন্টটা পছন্দও করে। এতে ডেইজিও বেশ খুশি হয়ে যায় এই রেস্টুরেন্টের এত পরিবর্তন দেখে। তো এইভাবেই দিন কাটতে থাকে। এর মধ্যেই একদিন এই রেস্টুরেন্টে চলে আসে পূজা, আর সেখানে সে ফাতেকে দেখে খুবই অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো ফাতে। ফাতে এটা শুনে বলে কে ফাতে, আমি তো গুরপ্রীত সিং কোহলি, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। পূজা তখন বলে তুমি পাঞ্জাব থেকে আসনি আমার সাথে। ফাতে বলে কই না তো, আমি তো এখানেই থাকি, আমি কখনো পাঞ্জাব যাইনি। পূজা এরপর ফাতের ছবি দেখিয়ে বলে একে দেখেছো, তোমার সাথে তো খুব মিল বলো। ফাতে বলে ও হ্যাঁ, কিন্তু আমি ওনার সাথে দেখা করতে পারলে খুব খুশি হতাম। পূজা বলে হ্যাঁ নিশ্চয়ই, এখনই কথা বলিয়ে দিচ্ছি। তারপরে সে কল করলে ফাতের পকেটে মোবাইল বেজে ওঠে। ফাতে তো পড়ে যায় বেশ ঝামেলায়। পূজা বলে এই যে নিন, নিজের পকেট থেকে বের করে কথা বলে নিন। ফাতে এরপর তাকে সরি বলে। পূজা বলে এসব এখানে কি হচ্ছে, আমাকে মিথ্যা কেন বলছিলে, সমস্যাটা কি। ফাতে বলে আসলে আমি এখানে সিক্রেট মিশনে আছি, দেশের জন্য কিছু করা তো আমার দায়িত্ব তাই না। ওই যে দেখো পাশেই পাকিস্তানের রেস্টুরেন্ট আছে, আর আমি এখানে রুটি বানানোই শিখতে এসেছি, যাতে করে আমার স্ত্রীকে বিয়ের পর একা একা কষ্ট করতে না হয়। তো একসাথেই দুই কাজ। পূজা তো এইসব কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এরপরই সেখানে ডেইজি আসে আর পূজা বলে কে এই মেয়ে। ফাতে বলে সেই হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক, আর পাঞ্জাবের তো সে, তাই পাঞ্জাবের দুই লোক মিলে আমাদের খুব ভালোই কাজ হচ্ছে। এই কথা শুনে তো পূজার খুব রাগ হয় আর সে রেগে মেগে বাসায় চলে যায়। এরপর তো সে ফাতেকে খুব মারধর করতে যায়। ফাতে তখন পূজাকে বলে আরে আমি কি করেছি, এভাবে মারতে চাইছো কেন, আমার দোষটা কি। পূজা তখন বলে সত্যি করে বলো, ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক, আর ওই মেয়েকে কবে থেকে চেনো। ফাতে বলে ছি ছি, এই সব কি বলছো, আমার আর তার মধ্যে কোনো সম্পর্কই নেই, আমরা তো শুধুমাত্র কাজ করছিলাম একসাথে। তো এরপরই কলিং বেল বাজে আর পূজা এসে দেখে পুলিশ এসেছে। তো পুলিশ তখন জানায় আপনি যেই পিক দিয়েছেন সেই ছবির মহিলা তো আসলে ক্রিমিনালই না, সে ফেমাস টিকটকার। পূজা তখন বুঝতে পারে এই কাজ তাহলে ফাতেরই, তাই সে এবার লাঠি নিয়ে আসে তাকে ধরতে। কিন্তু ফাতে তো আগে থেকেই বিড়ালের ঘরে গিয়ে বসে থাকে আর সেখান থেকেই তাকে কল করে। পূজা তখন বলে বাইরে আয় বলছি, তুই এই ছবি বদলে দিলি কেন, আমরা এত দূর এসেছিলাম ওই মেয়েকে ধরতে, কিন্তু তুই তো আমার সময় নষ্ট করলি, এর কারণ কি, কাকে বাঁচাতে চাস। হ্যাঁ, তো তারপরই চাপে পড়ে ফাতে বলে আসলে আমি এখন তার পার্টনার,
আর আমি তাকে খুব ভালো করেই চিনি। সে কোনো বড় ক্রিমিনাল নয়, পরিস্থিতির শিকার মাত্র। এসব শুনে পূজা বলে, আচ্ছা তাহলে সে তোর গার্লফ্রেন্ড ছিল নাকি? ফাতে বলে, আরে না, ওই যে রেস্টুরেন্ট ওটা তো তারই, আর আমাকে 20% লাভও দিবে বলেছে। তারপর তুমি তো মানা করে দিয়েছো, আমাকে টাকা দিবে না কোনো। তাই আমি ভেবেছি যদি আমাদের বিয়েটা ভেঙে যায় তখন কি হবে, সেজন্যই আমার এই কাজটার দরকার পড়েছে। তো এইসব শোনার পর তো পূজা খুব রেগে যায় আর সেখান থেকেই চলে যায়। তো পরের দিন সে ভানাকে জানায় মেয়েকে পাওয়া গিয়েছে। সে রেস্টুরেন্টের ওনার, তবে তার কাজে দেরি করিয়েছে ফাতে। এরপর এখানে দুইজন ঝগড়া করতে লেগে পড়ে। তাই ভানা তাদেরকে বলে আরো কয়দিন সেখানে থেকে আসতে, যাতে করে এরা একেবারে ব্রেকআপ করে ফেরে। তো অনেক তর্ক বিতর্কের পর পূজা তাকে বলে ওই মেয়ের কাছ থেকে রাখি পরে নিতে, কিন্তু সে তো এসব করবেই না। পরে পূজা তাকে বলে, আসলে আমি তোকে ভালোই বাসি না, তোকে হ্যান্ডসাম দেখে আমি ফেসে যাই। ভাবলাম বিয়ে যখন করতেই হবে তাহলে সুন্দর দেখেই করি, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস তাই না? এবার ফাতেও সত্যিটা বলে যে না, আমিও তোকে ভালোবাসি না। আমি ভেবেছিলাম তোর সাথে বিয়ে হলে জীবনের সব সমস্যার সেট হয়ে যাবে, কিন্তু না, তুই তো আরো সমস্যা তৈরি করতে ব্যস্ত হয়ে যাস। আমি তো উল্টো ফেসে গিয়েছি। পূজা এসব শুনে বলে, ও তাহলে সব ফেক? আজ পর্যন্ত যা যা করেছিস সব? ফাতে বলে, এইভাবে ও বলার কিছু নেই, নিজেও একই নৌকারই মাঝি, তুমিও আমাকে ঠকিয়েছ। তো তারপর সম্পর্ক ভেঙে সেখান থেকে পূজা চলে যায় আর ফাতেকে কল করে তার মা। তার মা বলে, তোর জন্য 35 লাখের একটা বিয়ের প্রস্তাব এসেছে, তাড়াতাড়ি দেশে ফিরে আয়, এই সুযোগ মিস হলে হবে না। আর রিং ফেরত নিয়েছিস পূজার কাছ থেকে, তার সাথে সম্পর্ক শেষ তো? ফাতে বলে, হ্যাঁ হ্যাঁ নিয়ে নিব, আর রেখেই বা কি হবে। এরপর সে বলে, আমি কল রাখছি মা, পরে কথা হবে। তো কল কাটার পরই ফাতে নিজে নিজেকে বলে, না ভালোবাসে, না টাকা দেয়, আর না কেয়ার করে, তাহলে এরকম সম্পর্কের মানেই বা কি? আর এমনিতেও আমিও তাকে ভালোবাসি না, তার চেয়ে এই মেয়ে একটু হলেও ভালো আছে। তবে কিছুক্ষণ পর যখন ফাতে রেস্টুরেন্টে বসেছিল তখনই সেখানে হঠাৎ করে আবার চলে আসে পূজা আর বলে, আরে আমার হবু বরটা এখানে এইভাবে বসে বসে কত কাজ করছে, সত্যি আমি খুব লাকি তোমার মতো একজনকে পেয়ে। ফাতে তো এইসব শুনে একেবারেই শকড, যেখানে হচ্ছেটা কি, এই মেয়ে এখন আবার পল্টি খেলো কেন? তো তারপর ডেইজি আসার পর পূজা তাকে বলে, আরে আমার একটা মাত্র হবু বরের ছোট বোন, আমি সত্যি তোমাকে দেখে খুব খুশি। ডেইজি এটা শুনে বলে, বোন মানে? পূজা তখন বলে, আরে আমাদের তো এঙ্গেজমেন্ট হয়েছে আর তুমি আমার ননদ হয়ে গিয়েছো, এখন তুমি রাখি পরিয়েছো তোমার ভাইকে। ডেইজি বলে, সরি, আমরা অনেক আগে থেকেই একে অপরকে চিনি, আর এখন আমরা বিজনেস পার্টনার। আমি তার বোন না, আর আপনারা কথা বলুন, আমার কাজ আছে, আমি আসছি। পূজার পর ফাতেকে বলে, কি বলে গেল সে, তোমরা আগে থেকেই ভালো করে একে অপরকে চেনো, এর মানে কি? ফাতে বলে, আরে পরে তো বলেছে যে আমরা বিজনেস পার্টনারও। তো এখানে তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। কিছুক্ষণ পর যখন ডেইজি আবারও আসে তখন পূজা তাকে বলে, এই যে শুনে রাখো, ফাতে আমার একমাত্র, আর কারো না। আর তুমি যে এখানে 35 লাখ নিয়ে পালিয়ে এসেছো সেটার জন্যই তোমার কাছে ফাতে আছে, আর আমিও তোমার পেছনেই আছি, বুঝতে পেরেছো? তাই তার উপর থেকে তোমার চোখ সরিয়ে রাখবে, চোখ তুলেও তাকাবে না। ডেইজি তখন ফাতেকে বলে, ফাতে এই সব কি? তার মানে তুমি আমার বিশ্বাস ভেঙেছো? আমি তোমাকে এতটা বিশ্বাস করে তোমার সামনে নিজের সমস্ত সত্যিটা বলে দিয়েছি, কিন্তু তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে। এই বলে ডেইজি যখন কান্না করে চলে যাচ্ছিল তখনই তাকে আটকায় ফাতে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ধোঁকা দেয়নি, যা করেছে সে মন থেকে করেছে। পূজা বলে, কি ব্যাপার, তার চোখের পানি দেখে তো খুব দরদ হচ্ছে তাই না? বলে দাও তাকে যে তুমি তার বিশ্বাস ভেঙেছো, তাহলেই তো কাহিনী শেষ। কিন্তু ফাতে এইসব বলে না, তাই পূজা আবারও রেগে সেখান থেকে চলে যায়। তো বাড়ি আসার পর ফাতে দেখতে পায় যার বাড়ি এটা অর্থাৎ শেম্পি, সে চলে আসে। আর পূজা জানতে পারে এই বাড়িটা সেই দিয়েছে থাকার জন্য। তাই পূজা বলে, আমার বন্ধু চলে এসেছে, এটা যার বাড়ি সে, তো এখন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা শুনে ফাতে বলে, আরে আমি কোথায় যাব এখন, আমি তো বিদেশে আছি। পাঞ্জাবি তো পাঞ্জাবের পাশে থাকে বিপদে, তাই না? হ্যাঁ, পাঞ্জাবের কথায় মনে পড়লো, ওই মেয়ের তো একটা ছোট্ট বাড়ি আছে বলেছিল, সেখানে একটাই বেড আছে, এখন আর কি করার, তার সাথেই থাকতে হবে, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। এসব শুনে পূজা তো খুবই জেলাস ফিল করে আর তাকে বলে, না থাক, তুমি এখানেই থাকো।
কারণ পাঞ্জাবের বিপদে আর এক পাঞ্জাবি তো এগিয়ে আসবে, তাই না? তো এর পরের দিন দেখা যায় শ্যাম্পিকে পাকিস্তানের রেস্টুরেন্টের এক লোক ধরে জোকার বানায়। সে তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে আর পথেই পেয়ে যায় ফাতে এবং পূজাকে। পূজা তো প্রথমে তাকে চিনতে পারে না, পরে নাম বলার পর পূজা তাকে এদের থেকে ছাড়িয়ে আনে। তারপরই সেখানে ডেইজি আসার পর পূজা বলে, এই যে ম্যাডাম, আপনি এই মানুষের টাকা খেয়ে বসে আছেন, দেখুন কি অবস্থা তার। ফাতে বলে, পূজা তুমি তাকে কিছু না বলে আমাকে বলো, যা হয়েছে সব আমার জন্য হয়েছে। পূজা বলে, মানে তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করছো? ও হ্যাঁ, তুমিও তো টাকার লোভী, তুমি টাকার লোভী আর এই মেয়ে টাকা চোর, তাই দুজনের ভালোই টিম হয়েছে, বুঝতে পেরেছি। কি হলো বলো, কে হয় সে তোমার? ফাতে তখন বলে, আমি নিজেকে তার মধ্যে দেখেছি। গরিব পরিবারের ইয়াং ছেলে মেয়ে, যাদের স্বপ্ন তো থাকে অনেক কিন্তু পূরণ করার ক্ষমতা থাকে কম। আমার বাবা ছোটবেলাতেই মারা যান, বাবার শেষকৃত্যটাও ঠিকমতো করার টাকা ছিল না। মায়ের সবচেয়ে প্রিয় বালাগুলো বিক্রি করতে হয় সেই সময়। আমার মায়ের চোখের সেই সমস্ত স্বপ্ন আমার পূরণ করার দায়িত্ব ছিল। তাই পূজা ম্যাডাম, আমার জীবনের একমাত্র লক্ষ্য শুধু ভালোবাসাই না, আমার একমাত্র আর প্রথম লক্ষ্যই হচ্ছে টাকা ইনকাম করা, বুঝতে পেরেছ? তো তারপর পূজা ফাতের এই সমস্ত দুঃখ কষ্টটা বুঝতে পারে আর ডেইজি যে পরিস্থিতির শিকার সেটাও বুঝতে পারে। তাই পূজা ডেইজিকে সরি বলে আর তার হাতে রিংটা দিয়ে বলে, ফাতেকে সব সময় ভালো রেখো। তারপর আবারও ফাতে কিছুক্ষণ পর এসে পূজাকে বলে, তুমি এখন আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিবে নাকি? পূজা বলে, তোমার ভালোর জন্যই বলেছি ডেইজি, তোমার জন্য ঠিক আছে, আর তোমরা দুজন মিলে বিজনেস করে পার্টনার হয়ে তোমাদের স্বপ্ন পূরণ করো, এটাই ভালো। এসব শুনে ফাতে বলে, আমার ভালো তাই না? ঠিক আছে, সমস্যা নেই, আমরা কোর্ট ম্যারেজ করব, তুমি সাক্ষী হবে। পূজা বলে, হ্যাঁ অবশ্যই। ফাতে এরপর ডেইজিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? যদি করো তাহলে এই রিংটা ফেলে দাও। ডেইজিও বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর ওই রিংটাও ফেলে দেয়। আর এখানে পূজা এবং ফাতে আলাদা হয়ে যায়। এরপরই চলে আসে বিয়ের দিন, কিন্তু পূজা আর আসে না, সে পাঞ্জাব ফিরে যায়। ডেইজি তখন বলে, সে আসতে পারেনি কারণ সে তোমাকে অনেক ভালোবাসে, আর সত্যিকারের ভালোবাসা কেউ পেলে তাকে এভাবে হারাতে নেই। এরপরই সে তাকে রিংটা দিয়ে বলে, আমি এটা ফেলতে পারিনি কারণ আমি দেখেছি তোমার ভেতরের অনুভূতিগুলো, তাই তুমিও আর দেরি না করে তাড়াতাড়ি যাও। ফাতে তখন বলে, সত্যিই তুমি বেস্ট, আর তুমি আমার থেকেও বেস্ট কিছু পাবে ডেইজি। এরপরই ফাতেও পাঞ্জাব চলে আসে আর দেখতে পায় পূজার ভাইদের বিয়ে ঠিক হয়েছে, আর শর্ত হচ্ছে পূজার বিয়েও হতে হবে একই ঘরে। তো পূজাকে বিয়ে করার জন্য ফাতে এবার তার ভাইদের বিয়েই ভেঙে চলে আসে আর পূজাকে বলতে থাকে, বিয়ে করার এত তাড়া? পূজা বলে, নিজে তো করেই এসেছো। ফাতে তখন বলে, হ্যাঁ, বিয়ে করলে এখানে না থেকে হানিমুনে থাকতাম, বুঝতে পেরেছো? পরে ফাতে পূজাকে অনেক বুঝিয়ে বলে যে সে তাকেই ভালোবাসে, এতদিনে সে বুঝতে পেরেছে। আর যাদের বিয়ে ভেঙেছে তাদেরও সে সেট করায় ডেইজি রেস্টুরেন্টের পার্টনারদের সাথে। আর পরে ফাতে তার মায়ের অনুমতিতে পূজার সাথে বিয়েটা করেই নেয়। আর বিয়ে করার আগে পূজা তাকে প্রমিস করায় যেন আর সুদ বা যৌতুকের কথা সে না ভাবে। তো বিয়ের পর দেখা যায় ডেইজি কল করে তাদের। এরপর দেখায় ইংল্যান্ডের যেই বাসায় তারা থাকতো সেই বাসার বিড়ালের বেবি হয়েছে। ফাতে তো এটা দেখে খুব খুশি হয়, আর পরে কিছুক্ষণ সে পূজাকে অনেক বিরক্ত করে তার উল্টো পাল্টা কথা বলে। আর এইভাবেই হাসি মজা করে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শেষমেশ তারা বুঝতে পারে সত্যিকারের ভালোবাসাটাই আসল। যাই হোক, তো তাদের এই ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।